গল্পগুল্লায় আপনাদের সবাইকে স্বাগত। মানডে ম্যাজিক। গল্পগোল্লার রসভাণ্ডার থেকে এক একটা মোদক নিয়ে সাজানো আমাদের এই সাপ্তাহিক গল্পের দোকান। গল্পগোল্লায় আজ আমাদের দ্বিতীয় নিবেদন। আজকের গল্প রূপা। রচনা হুমায়ুন আহমেদ। রূপায়ণে নীলাদ্রি হাজরা। নির্দেশনায় সীমান্ত ভট্টাচার্য এবং নীলাদ্রি হাজরা। গল্প পাঠে নীল। চরিত্র ধারণ স্বপ্ন, সোনিয়া এবং নীল। আমি কাইসার। ট্রেন ধরবো বলে স্টেশনে বসে আছি বেশ কিছুক্ষণ হলো। আমার পাশে একজন ভদ্রলোক। তিনি আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, ভাই বলছিলাম আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনবেন? আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম। এই কিছুক্ষণ আগে ভদ্রলোকের সাথে আমার আলাপ হলো, তাও আবার এমন কোনো আলাপ নয়। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা তিনি জানতে চেয়েছিলেন, আর আমিও হ্যাঁ বলেছিলাম, আর ভদ্রতার খাতিরে বলেছিলাম তিনি কোথায় যাচ্ছেন। কিন্তু ভদ্রলোক হাসি মুখে উত্তর দিলেন, আমি কোথাও যাচ্ছি না। আসলে আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি। ও চিটাগং থেকে আসছে। এদিকে ট্রেন 2 ঘন্টা লেট। বাসায় যাবো আবার আসবো, তাই ভাবলাম অপেক্ষা করি। তার সঙ্গে আমার এইটুকুই আলাপ। এই আলাপের সূত্র ধরে যখন কেউ বলে, ভাই আপনি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান কি না, তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয়। অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার কোনো আগ্রহ আমার নেই, বা ছিলও না কোনোদিন। তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি, ইন্টারেস্টিং গল্প বলে যে গল্পগুলো শুরু হয়েছে সে গল্প শেষ আর কখনো ইন্টারেস্টিং থাকেনি। তাই আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। ভাবলাম ভদ্রলোক যদি বুদ্ধিমান হন তাহলে আমার এই চুপ থাকার কারণ উনি বুঝতে পারবেন, আর বুদ্ধিমান না হলে অগত্যা এই গল্প আমাকে শুনতেই হচ্ছে। শেষমেশ দেখা গেল ভদ্রলোক একটুও বুদ্ধিমান নন। পকেট থেকে একটা পানের কৌটো বার করে পান সাজতে সাজতে আমাকে বললেন, আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন না? আসলে নিতান্তই অপরিচিত একজন মানুষ হড়বড় করে গল্প বলা শুরু করেছে, বিরক্ত হওয়ারই কথা। কিন্তু সমস্যাটা কি জানেন? আসলে আজ আমার জন্য একটা খুব বিশেষ দিন, আর এই বিশেষ দিনে আমার এই মজার গল্পটা কাউকে না কাউকে খুব বলতে ইচ্ছে করে। তা ভাই যদি অনুমতি দেন তাহলে গল্পটা বলি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। বলছিলাম আপনি কি পান খান? জি না। একটা খেয়ে দেখুন না, মিষ্টি পান, খারাপ লাগবে না। আপনি কি এই বিশেষ দিনে গল্প বলার সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান নাকি? ভদ্রলোক হেসে ফেললেন। ভদ্রলোকের বয়স এই বছর 40-এর মতো হবে। অত্যন্ত সুপুরুষ, ধবধবে সাদা পাজামা পাঞ্জাবিতে বেশ চমৎকার মানিয়েছে। মনে হচ্ছে তিনি তার স্ত্রীর জন্যে খুব সেজে গুজেই এসেছেন। তারপর বললেন, তা ধরুন প্রায় বছর 20 আগেকার কথা। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় অনার্স করছি। আহ, বলছি এখানে আলো কম থাকায় আমাকে দেখতে অসুবিধা হচ্ছে না তো? না না, আপনি বলুন না। তা আলো থাকলে বুঝতেন আমি কিন্তু বেশ সুপুরুষ। বছর 20 আগে দেখতে কিন্তু আমাকে রাজপুত্রের মতন ছিল। আর ছাত্রমহলে আমার নাম কি ছিল জানেন? দ্য প্রিন্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন ভাই, মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না। আর ব্যাপারটা আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, পুরুষদের
পুরুষদের রূপের প্রতি কিন্তু মেয়েরা কখনো আকৃষ্ট হয় না। পুরুষদের সব কিছুই চোখে পড়ে, কিন্তু রূপ রূপ আর চোখে পড়ে না। আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করা তো দূরের কথা, কথা বলতেও কেউ এগিয়ে আসেনি। আমিও কখনো এগিয়ে যাইনি, কারণ আমার একটু তোতলামও আছে। আসলে কথা বলতে গেলে একটু জড়িয়ে যায়। আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম, "আহ, আমি তো কোনো তোতলামি দেখতে পাচ্ছি না। আপনি তো চমৎকার কথা বলে যাচ্ছেন।" আসলে বিয়ের পর আমার তোতলামি সেরে যায়। বিয়ের আগে প্রচণ্ড রকমের ছিল, অনেক চিকিৎসা করিয়েছি। এই মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ, পীর সাহেবের তাবিজ, কোনো কিছুই বাদ দিইনি। যাই হোক, গল্পে ফেরা যাক। আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটা মেয়েকে দেখে বুঝলেন কি না, আমার তো প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হলো। আহ ভাই, কি যে বলবো, মানে কি মিষ্টি চেহারা, দীর্ঘ পল্লব, ছায়াময় চোখ। আহ, সেই চোখ যেন ভাই সব সময় হাসছে। আচ্ছা ভাই, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? জি না। প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আমি তো প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম। কেন? কি বলবো ভাই, সারা রাত ঘুমোতে পারি না। প্রচন্ড পানির পিপাসায় একটু পর পর গলা শুকিয়ে যায়। পানি খাই আর ওই ওই মহাসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি। সপ্তাহে আমাদের মাত্র 2টো করে সাবসিডিয়ারি ক্লাস। রাগে দুঃখে আমার আমার কাঁদতে ইচ্ছে করে। প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি এমন ক্ষতি হতো? সপ্তাহে 2টো করে ক্লাস, মানে এই 50 মিনিট করে 100 মিনিট। এই 100 মিনিট চোখের পলকেই না শেষ হয়ে যেত। আর তাছাড়া তাছাড়া মেয়েটাও না খুব ক্লাস ফাঁকি দিত। এমনও হয়েছে যে পরপর 2 সপ্তাহ কোনো ক্লাসই করলো না। তখন আমার ইচ্ছে করতো মানে মহাসিন হলের ছাদ থেকে লাফ দিয়ে সমস্ত জ্বালা যন্ত্রণার হাত থেকে একেবারে অবসান ঘটায়। সে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না, কারণ কারণ আপনি তো কখনো প্রেমই করেননি। আচ্ছা আচ্ছা, হয়েছে। তা বলছি, মেয়েটির নাম তো বললেন না, তার নামটা কি জানতে পারি? তার নাম তার নাম রূপা। আমি অবশ্য তার নাম জানতাম না। নাম কেন, কিছুই জানতাম না। কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না, কিন্তু শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে ম্যাথ আছে এবং সে একটা কালো রঙের মরিস মাইনর গাড়িতে করে আসে। গাড়ির নম্বর ভ 8781। হ্যাঁ। তা আপনি তার কোনো খোঁজ খবর নেননি? না, খোঁজ নিইনি। কারণ কারণ আমার না সবসময় ভয় হতো জানেন। খোঁজ নিতেই গেলেই হয়তো জানবো মেয়েটির হয়তো বা কারোর সঙ্গে ভাব আছে। আচ্ছা, একদিনের একটা ঘটনা বলি, তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন। সাবসিডিয়ারিতে ক্লাসের শেষে একদিন হঠাৎ খেয়াল করলাম মেয়েটা না হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে। আমার সমস্ত শরীর একেবারে কাঁপতে লাগলো। মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই, বিশ্বাস করবেন না, একেবারে শরীর কাঁপিয়ে জ্বর এসে গেল। আশ্চর্য তো। আশ্চর্য তো বটেই। আর পুরো 2 বছর এভাবেই কেটে গেল। পড়া শুনো একেবারে সব মাথায় উঠলো। তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম। কি করলেন? ওই যে মরিস মাইনর গাড়ির ড্রাইভার, ওর কাছ থেকে ওই মেয়েটির বাড়ির ঠিকানা জেনে নিলাম। আর তারপর মেয়েটিকে একটা সম্বোধনহীন চিঠি পাঠালাম। কি লিখেছিলাম সেটা আর মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে এই যে আমি তাকে বিয়ে করতে চাই আর তাকে রাজি হতেই হবে। রাজি না হওয়া পর্যন্ত আমি তার বাড়ির সামনে না খেয়ে না দে পড়ে থাকবো। যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন। আচ্ছা ভাই, গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? না না, তা কেন হবে?
আপনি বলুন না, তারপরে চিঠিটা কি ডাকে পাঠিয়ে দিলেন? না, নিজেই হাতে নিয়ে গেলাম। ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম, আহ, এ বাড়ির একজন আপা আছেন না, ইউনিভার্সিটিতে পড়েন, যাও তার হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষ্মী ছেলের মতন চিঠিটা নিয়ে ভেতরে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, কইতেছিলাম কি, আফা বইলে দিয়েছেন, তিনি আপনারা চেনেন না, বুঝছেন? আমি বললাম, তিনি ঠিকই বলেছেন, তবে আমি তাকে চিনি। কি এটাই যথেষ্ট নয়? এই বলে আমি গেটের সামনে খুঁটি গেড়ে দাঁড়িয়ে থাকলাম। বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড। আসলে সেই সময় মাথা ঠিক ছিল না, আর যুক্তিও কোনো রকম কাজ করছিল না। যাই হোক, সেই সকাল 9টা থেকে আর বিকেল 4টে পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম দোতলার জানলা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে। বিকেল 4টেয় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় আমাকে বললেন, যথেষ্ট পাগলামি হয়েছে ছোকরা। হ্যাঁ ছেলে, যাও বাড়ি চলে যাও। আমি তার চেয়েও কঠিন গলায় বললাম, না, যাও না। তাহলে তাহলে কি তবে পুলিশে খবর দিচ্ছি, শেষে তোমার কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, দিন, খবর দিন। এও রাস্কেল, মাতলামি করার জায়গা পাও না। হ্যাঁ, গালাগালি করছেন কেন? আমি তো আপনাকে কোনো গালাগালি দিইনি। ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতরে চলে গেলেন। আর তার পরপরই শুরু হলো বৃষ্টি। সে ঢালাও বৃষ্টি, বুঝলেন। আর আমিও বোকার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। সঙ্গে সঙ্গে বুঝতেও পারছি যে জ্বর এসে যাচ্ছে। আর সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি আর সহ্য হবে না। তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে, মানে যা হবার হবে। ক্ষুধায়, ক্লান্তিতে শরীর একেবারে অবসন্ন। মাঝে মধ্যেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম। ইতোমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি। বেশ কজন আমাকে জিজ্ঞেস করলেন, ও ভাই, আর কি হয়েছে, বৃষ্টিতে তাই ভিজতেছেন কেন? আমি তাদের সবাইকে বলেছি, আমাকে নিয়ে ভাববেন না, আমি একজন পাগল মানুষ। মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই ঘটনার কথা কাউকে না কাউকে জানানো হয়েছে। দেখলাম 3টি গাড়ি তাদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। রাত 9টা বাজলো। বৃষ্টি এক মুহূর্তের জন্যও থামলো না। জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পা ছড়িয়ে হঠাৎ করেই বসে পড়লাম। দারোয়ান এসে আমাকে ফিস ফিস করে বলল, সাহেব পুলিশ আনতে চাইছিল, বড় আপা রাজি না, বুঝছেন? বুড়ো আপা আপনার অবস্থা দেখা ওরে কান্তাছে। ভাই, আপনি টাইট হইয়ে বসে থাকেন, বুঝছেন? আমিও টাইট হয়ে বসে রইলাম। রাত তখন 11টা বাজলো। দেখলাম ওদের বাড়ির বারান্দায় বাতিটা হঠাৎ জ্বলে উঠল। বসার ঘরের দরজাটা খুলে মেয়েটি বেরিয়ে এলো, আর মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ। কিন্তু ওরা কেউ বারান্দা থেকে নামলো না। মেয়েটি তখন একাই এগিয়ে এলো আর আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আমি তো হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কারণ কারণ এই মেয়ে সেই মেয়ে নয়, এ অন্য মেয়ে। একে আমি কোনোদিন দেখিনি। তাহলে মরিস মাইনর গাড়ির ড্রাইভার কি আমাকে ভুল ঠিকানা দিয়েছে? হয়তো ইচ্ছা করেই দিয়েছে। তখন মেয়েটি নরম গলায় আমাকে বলল, আসুন, ভেতরে আসুন, টেবিলে খাবার দেওয়া হয়েছে।
আসুন তো। আমি উঠে দাঁড়ালাম, বলতে চেষ্টা করলাম, কিছু কিছু মনে করবেন না, আসলে আমার একটা বড় ভুল হয়ে গেছে। মানে আপনি আপনি সেই মেয়ে নন, আপনি অন্য একজন। কিন্তু মেয়েটির মমতায় ডুবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলার সম্ভব হলো না। আসলে এত মমতা নিয়ে কোনো নারী কোনোদিন আমার দিকে তাকায়নি পর্যন্ত। জ্বরের ঘরে আমি ঠিকমতো পাও ফেলতে পারছিলাম না। তখন মেয়েটি বলল, আপনার বোধহয় শরীর খারাপ লাগছে। আপনি চাইলে কিন্তু আমার হাতটা ধরে হাঁটতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। বাসার সবাই তখন বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের সব কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল। যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো, সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। অবশেষে আমি তার হাত ধরলাম, আর বিশ্বাস করুন, এই 20 বছর ধরেই আছি। মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি। ভ্রান্তির এই গল্প আমি আমার স্ত্রীকে বড্ড ইচ্ছে করে বলতে, কিন্তু জানেন, বলতে পারি না। তখন এই আপনার মতন অপরিচিত একজনকে খুঁজে বের করি, তখন গল্পটা বলি, কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না। আচ্ছা ভাই, উঠি, আমার ট্রেন এসে গেল। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে। রেল লাইনে ঘর ঘর শব্দও হতে শুরু করে দিয়েছে। অবশেষে সত্যি সত্যি ট্রেনটা এসেই গেল। এতক্ষণ শুনছিলেন রূপা। এটি গল্পগোলার দ্বিতীয় নিবেদন। রচনায় হুমায়ুন আহমেদ, গল্প নির্দেশনায় নীলাদ্রি হাজরা এবং সীমান্ত ভট্টাচার্য, রূপায়ণে নীলাদ্রি হাজরা, গল্প পাঠে নীল, বাবা দারোয়ান, জনৈক মানুষ এবং কায়সারের ভূমিকায় নীল, ভদ্রলোকের ভূমিকায় স্বপ্ন, ভদ্রলোকের স্ত্রীর ভূমিকায় সোনিয়া সাহানি, পোস্টার ডিজাইন, বিজিএম এবং এডিট মিক্সিংয়ে স্বপ্ন।